নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প নিমাই ভট্টাচার্যের লেখা। গল্পের নাম সুবর্ণরেখা। শেষ পর্যন্ত সেই অসম্ভবই সম্ভব হল। সঞ্জয় আর চৈতালি স্বপ্নেও ভাবেনি কলকাকলিতে ময়নাকে ভর্তি করা সম্ভব হবে। কেজি 1 বা 2 ছেলেমেয়েদের ভর্তি করার জন্য কত হাজার হাজার বাবা মায়েরা যে ধর্ণা দেয় তার ঠিক ঠিকানা নেই। ওখানে ছেলে মেয়েদের ভর্তি করার চাইতে বোধহয় লটারিতে 2-5 লাখ টাকা প্রাইজ পাওয়া বোধহয় অনেক সহজ। কলকাকলি স্কুলটা সত্যি ভালো। লেখাপড়া ছাড়াও নাচ গান নাটক ডিবেট কুইজ সারা বছর ধরে চলে। এর ওপর আছে খেলাধুলোর অফুরন্ত সুযোগ। ক্রিকেট হকি ফুটবল বাস্কেটবল টেনিস ব্যাডমিন্টন ছাড়াও যোগব্যায়াম। ছোট বড় 2 অডিটোরিয়াম, কি বিশাল লাইব্রেরি, রিডিং রুমে প্রত্যেকের আলাদা আলাদা চেয়ার টেবিল। সবথেকে বড় কথা, একবার ভর্তি করতে পারলে 12 ক্লাস পর্যন্ত একেবারে নিশ্চিন্ত। তবে হ্যাঁ, অসুবিধা একটাই, স্কুলে বাস নেই। তাছাড়া স্কুলটা শহরের এক প্রান্তে। শহরের মধ্যে হলে যে কি এই বিশাল এলাকা নিয়ে স্কুল হতে পারত? কলকাতা স্কুল বাড়িগুলো যেন সরকারি ও সওদাগরি অফিসের ঢঙে তৈরি। প্রাণহীন বৈশিষ্ট্যহীন ইট কাঠ লোহা লক্কর দিয়ে তৈরি একটা জেলখানা। যে কোনো একটা বাড়িতে কিছু ছেলে মেয়েকে কয়েক ঘন্টা বন্দি রাখলেই কি স্কুল হয়? সঞ্জয় আর চৈতালি শুধু খুশি না, তারা অত্যন্ত নিশ্চিন্ত। সঞ্জয় ফ্যাক্টরি থেকে ফিরে কফি খেতে খেতে বলল, তবে চৈতি, তোমার ঝামেলা বাড়ল। আমি তো 7 সকালে বেরিয়ে যাই, ময়নাকে পৌঁছে দেওয়া নিয়ে আসা তোমাকেই করতে হবে। মেয়েকে ভালো স্কুলে পড়াতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে। একটু ভেজা তুলোয় স্কিন লোশন মাখিয়ে আলতো করে মুখে দিতে দিতে চৈতালি আবার বলে, গিরিবেলা সংসারের কাজকর্ম ঠিকঠাক করতে পারলেও ওকে দিয়ে তো আর মেয়েকে অত দূরে পাঠাতে পারবো না। সঞ্জয় কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল, সেই তো 100 বার। তাছাড়া একই ওর বয়স হয়েছে, তার উপর চোখও খারাপ। সঞ্জয়ের ফ্যাক্টরি হচ্ছে বজবজে। 8টার আগেই ওকে ফ্যাক্টরিতে পৌঁছতে হয়। ঠিক 6:45টায় অফিসের গাড়ি আসে। তারপর গল্ফ ক্লাব আর যোধপুর পার্ক থেকে আরও 2 জনকে তুলে নিয়ে সোজা বজবর। ফ্যাক্টরির ছুটি 4টে, কিন্তু 5:30-6টার আগে সঞ্জয় ফ্যাক্টরি থেকে বেরোতে পারে না। মোটামুটি 7টা নাগাদ বাড়ি ফিরে আসে। ময়না স্কুল 8:30 থেকে 11:30। চৈতালি ওকে পৌঁছে দিয়ে আর বাড়ি ফিরে আসে না। ট্রাম বাস পথঘাটের যা অবস্থা, ওই সময়টুকু স্কুলেই কাটিয়ে দেয়। প্রথম দিকে চৈতালি লাইব্রেরির বিল্ডিংয়ের পেছন দিকে কৃষ্ণচূড়া গাছের তলায় একটা গল্পের বই পড়েই এই সময়টুকু কাটিয়ে দিত। তবে এখন আর গল্পের বই নিয়ে যাওয়ার দরকার হয় না। ওর মতো অনেক ছেলে মেয়েদেরই মায়েরা ওই সময়টুকু স্কুলেই কাটিয়ে দেয়। তাদের অনেকের সঙ্গে এখন ওর বন্ধুত্ব। হাজার হোক, সবাই প্রায় সমবয়সী, তাই রোজই বেশ আড্ডা হয়। ওদের মধ্যে একমাত্র মলিনাদিরই বয়স একটু বেশি, প্রায় 40-42 হবে। কিন্তু মেয়েদের আড্ডার আসরে বয়সটা কোনো ব্যাপার না। তাছাড়া ওর মতো আড্ডাবাজ ফাজিল মহিলা সত্যিই দুর্লভ। রেখা হাসতে হাসতে বলে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় সবাই আমাকে ফাজিল বলতো, কিন্তু তোমার সঙ্গে আড্ডা দিয়ে দেখছি আমি ফাজলামির এখনো অওয়া কখই শিখিনি। মলিনাদি হাসতে হাসতে বলে, তোরা তো দেহাতি শিশু, এখন ফ্রাইড সাহেব এলেও অনেক কিছু শিখিয়ে দিতে পারি। সত্যি তাই, ছেলে মেয়েদের চোখ মুখ দেখেই উনি কত কি বুঝতে পারেন। এই তো সেদিন মানসীকে দেখেই বললেন, হ্যাঁ রে, কাল স্বামীর সোহাগ পেয়েছিস তাই না? মানসী প্রথমে স্বীকার করতে চায়নি, কিন্তু মলিনাদির সঙ্গে কি ও পেরে উঠতে পারে?
শেষ পর্যন্ত ঠিকই স্বীকার করেছে। আবার একদিন শিলাকে দেখি উনি বললেন, হ্যাঁ রে, কাল বরের সঙ্গে ঝগড়া করেছিস? আমি ঝগড়া করিনি, ওই ঝগড়া করেছে। ওই একই ব্যাপার। মলিনাদি একটু চাপা হাসি হেসে বললেন, আমার ঠাকুমা কি বলতো জানিস? শিলা বিন্দুমাত্র ভাবাবেগ প্রকাশ না করে ওর দিকে তাকায়। ঠাকুমা বলতেন, পুরুষের রাগ বাসি হতে দিতে নেই, রাত্রির মধ্যেই সব ঝগড়া ঝাঁটি মিটিয়ে ফেলতে হয়। এবার মলিনাদি একটু হেসে শিলাকে বললেন, হ্যাঁ রে হতভাগী, রাত্রিরের ঝগড়া মিটিয়ে ফেলার মন্ত্র কি ভুলে গেছিস? ওর কথায় শিলার মুখেও হাসি ফুটে ওঠে। নিঃসন্দেহে কলকাকুলির এই নিত্যকার আড্ডার আসরের মধ্যমণি কিন্তু মলিনাদি। এই আড্ডার ব্যাপারে উনি বলেন, দেখ, সব সংসারের এই কিছু না কিছু ঝামেলা বা অশান্তি থাকবেই। এখানে আমরা সেসব নিয়ে একটা কথাও বলবো না। এখানে আমরা শুধু প্রাণ ভরে আড্ডা দেব। ইন্দ্রাণীর সঙ্গে সঙ্গে বলে, তোমার আড্ডা মানেই তো শুধু প্রেম আর ভালোবাসার গল্প। কে প্রেম করে না বা ভালোবাসে না? ইন্দ্রাণী মুখ টিপে হাসতে হাসতে বলে, অন্যদের কথা বলতে পারবো না, তবে আমি কোনোদিন প্রেম করিনি। সব পুরুষের জীবনে প্রেম না এলেও সব মেয়েই কিন্তু প্রেমে পড়ে। মলিনাদি মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলেন, তোর এই সর্বনাশা রূপ দেখে যে কত ছেলে প্রেমে পড়েছে তার কি ঠিক ঠিকানা নেই? কেউ আমার প্রেমে পড়েনি। তোর রূপ দেখে আমারই তোকে জড়িয়ে শুতে ইচ্ছা করে, আর কি বলবো। মলিনাদির কথা সবাই হেসে ওঠে। এবার মলিনাদি গম্ভীর হয়ে বলেন, নে নে, চটপট বল, কে কে তোকে জড়িয়ে ধরেছে? কে কে তোকে গাছের আড়ালে বা বাড়ির চিলে কোঠায় নিয়ে আদর টাদর করেছে? বল বল। দু একজন শুধু চিঠি লিখেছিল, ব্যাস। আরে হ্যাঁ, ওরে বাপু, প্রেম হাঁটে না, দৌড়োয়। শুধু চিঠি লিখে তোর মতো সুন্দরীকে ছেলেরা ছেড়ে দেবে না। সবাই ওকে সমর্থন জানায়। সম্মিলিত আক্রমণের মুখে শেষ পর্যন্ত ইন্দ্রাণী পরাজয় স্বীকার করতে বাধ্য। কিন্তু একটা শর্তে নামধাপ বলবো না, কেউ জিজ্ঞাসাও কিন্তু করতে পারবে না। মলিনাদি রুলিং দেয়, দেখ ইন্দ্রাণী, মোগলাই খানাও বিনা নুনে মুখে রোচে না। সবার চাপে ইন্দ্রাণী আস্তে আস্তে সব কথা বলে, যে পাশের বাড়ি শেখরদাকে বরাবরই ভালো লাগতো, কিন্তু যাদবপুরে পড়ার সময় বিদেশ রায়ের সঙ্গেই আমার খুব ঘনিষ্ঠতা হয়। ঘনিষ্ঠতা মানে যতটা ঘনিষ্ঠ হওয়া সম্ভব আর কি। তুই তো শুধু বড়লোকের মেয়ে না, একমাত্র সন্তান, তোর পক্ষে তো সব কিছুই সম্ভব ছিল। ইন্দ্রাণী চাপা হাসি হাসতে হাসতে বলে, তা ঠিক, কিন্তু নিছক ভয়ের জন্য অনেক সুযোগেরই 16 আনা ব্যবহার করতে পারিনি। কি যেন একটা প্রশ্ন করলো, এখন আফসোস হয় না? হাসতে হাসতে এলা বলল, আমার তো ভীষণ আফসোস হয়। এক একদিন এক একজনের প্রেমের কাহিনী শুনতে শুনতে কেজি সেকশনের ঘন্টা পড়ে, ওরা যে যার ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে যায়। একদিন মলিনাদি আসরের শুরুতেই ফতোয়া জারি করলো, আজ মানুষের পালা। মানুষে এক গাল হাসি হেসে বলল, আমি আর নতুন করে কি বলবো, ওই একই ব্যাপার, একটু হাসি, একটু ইশারা, 2-4টে চিঠিপত্রের লেনদেন, আর আর দুর্গাপুজোর সময় একটু এদিক ওদিক ঘোরাঘুরি, আর ওই সুবর্ণরেখার ধারে পাশাপাশি বসে 2-4টে মনের কথা বলা। মলিনাদি ঠোঁট উল্টে বলেন, ব্যাস, সুবর্ণরেখার ধারে গিয়ে শুধু পাশাপাশি বসে থাকা অসম্ভব। চাপা হাসি হেসে মানুষই বলল, সত্যি বলছি, ন্যাকামি করিস না তো মানুষই। যে খোকা খুকু সবার চোখে ধুলো দিয়ে নির্জন সুবর্ণরেখার পাড়ে চলে যায়, তারা শুধু মনের কথা বলার পাত্রপাত্রী তো হতে পারে না। 3-4 জন একসঙ্গে বলল, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। মেয়েরা পুরুষদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু মেয়েরা মেয়েদের কাছে কিন্তু আবার হেরেও যায়। কেউ স্বেচ্ছায় সানন্দে নিজের জীবনের গোপনতম কাহিনী প্রকাশ করে, কেউ কেউ ঘটনাচক্র প্রকাশ করতে বাধ্য হয়। হ্যাঁ, মানুষই স্বীকার না করে পারেনি। সঞ্জয় ছুটিতে জামশেদপুর এলেই মাঝে মাঝে আমাকে নিয়ে এমন পাগলামি করত
যে আমি কিছুতেই ঠেকাতে পারতাম না। চৈতালি বলল, কনগ্র্যাচুলেশনস। রেখা জিজ্ঞাসা করলো, ওকে বিয়ে করলি না কেন? ওর মা আগেই মারা গেছিল, তারপর হঠাৎ ওর বাবাও মারা গেল। ওদিকে সঞ্জয় যাদবপুর থেকে পাশ করেই গ্লাসগোতে চলে গেল, তাই আর যোগাযোগ রইল না। সেদিন রাত্রে কথায় কথায় চৈতালি সঞ্জয়কে জিজ্ঞাসা করল, তোমার আর জামশেদপুর যেতে ইচ্ছা করে না? জামশেদপুর যেতে তেমন ইচ্ছা হয় না, কিন্তু সুবর্ণরেখার কথা খুব মনে হয়। খুব সুন্দর নদী, তাই না? পৃথিবীতে অনেক সুন্দর নদী আছে, কিন্তু যাদবপুরে পড়ার সময় ছুটিতে বাড়ি গেলেই শুধু সুবর্ণরেখার ধারে চলে যেতাম। সঞ্জয় চৈতালির দিকে তাকিয়ে বলে, ওখানে গিয়ে যে কি আনন্দ পেতাম তা তুমি ভাবতে পারবে না। চৈতালি চুপ করে থাকে। একটু পরে সঞ্জয় জিজ্ঞাসা করে, তুমি সুবর্ণরেখা দেখেছ? না না, আমি কি করে দেখব? চৈতালি কি আর বলবে? বৌদির মেজদার বিয়েতে ঘাটশিলা গিয়ে ছোটদার মোটর সাইকেলে চড়ে সুবর্ণরেখার আশেপাশে চলে যেত। ওই সুবর্ণরেখার পাড়েই তো অবিস্মরণীয় আনন্দের স্বাদ পেয়েছে। সূর্যের তির্যক রশ্মির আলোয় ওই শাল ফাঁকে ফাঁকে যে ইতিহাস ছড়িয়ে আছে, সেটা কি আর মুখে প্রকাশ করা যায়? সে স্মৃতি শুধুমাত্র অনুভবের, শুধুমাত্র রোমন্থনের। গল্প শেষে এটাই মনে হয় যে সুবর্ণরেখার তীরে চৈতালিরও অনেক স্মৃতি আছে, যা হয়তো সে তার আর স্বামীকে বলে উঠতে পারেনি। একটা মেয়ের পক্ষে হয়তো বলাও সম্ভব নয়, বা হয়তো বললে তার সংসারটা এলোমেলো হয়ে যেতে পারে। কিন্তু তবুও সে মাঝে মাঝে সেটা অনুভব করে, রোমন্থন করে। তার নিমাই ভট্টাচার্যের এই সুন্দর প্রেমের এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো। আর যেসব বন্ধুরা আমার সঙ্গে আমায় পথ চলতে সাহায্য করছো, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।